বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। নতুন করে করোনা ভাইরাসের একটা প্রভাব আবার শুরু হয়েছে। ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, সেখানে যেহেতু খুব করুণ অবস্থা চলছে, সেই হিসাবে আমাদের দেশেও এখন লকডাউন চলছে। সতর্ক থাকার জন্য বারবার করে সরকার থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, তোমরা সতর্ক থাকবা এবং সুস্থ থাকবা এই আশা করি। ঈদের ছুটির পরে আজকে তোমাদের একটা ক্লাস হয়েছে এবং এটা দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে নবম অধ্যায়ের না অষ্টম অধ্যায়ের মুদ্রা নিয়ে আমরা আজকে বাদবাকিটুকু আলোচনা করব। তো আজকে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আতিকুল ইসলাম, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল সাউথ স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের আজকের যে পাঠের বিষয় সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর অষ্টম অধ্যায়ের তৃতীয় অংশ। এক কথায় আমরা অষ্টম অধ্যায়ের মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এর মুদ্রা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা ব্যাংক এবং ব্যাংকিং, এক কথায় ব্যাংকিং সেক্টরটা নিয়ে বা ব্যাংক সেক্টরটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা শুরুতেই জেনে নেওয়া যাক যে আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা কি কি বিষয় শিখতে পারবো। আমরা ব্যাংকিং ও ব্যাংকার সম্পর্কে জানতে পারবো, ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ জানতে পারবো। এই দুটো বিষয় আজকে আমরা আলোচনা থেকে জানতে বা শিখতে পারবো। এই বিষয়গুলো শেখার জন্য বা জানার জন্য আমাদের যে যে বিষয়গুলো আলোচনা করা লাগবে সেটা হচ্ছে ব্যাংকিং কি জিনিস সেটা জানা লাগবে, এবং ব্যাংক কি জিনিস, ব্যাংকিং কি জিনিস এবং ব্যাংকিং এর যে কার্যাবলীগুলো আছে সেই কার্যাবলীগুলো আমরা আলোচনা করব। ব্যাংকার সেটা জানবো এবং ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা ব্যাংক সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। গত ক্লাসে তোমাদের ব্যাংক সম্পর্কে বলা হয়েছিল। আমরা আজকে আবার একটু ব্যাংকের ধারণা বা ব্যাংক আসলে কি জিনিস সেটা জানবো, কারণ এই ক্লাসের সাথে ব্যাংকের সম্পর্কটাই মূলত বেশি। বলছে দেখো, ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে, এখানে সুদের হবে, সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে। তাহলে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান। প্রথম কথাই হচ্ছে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান। এক কথায় যদি ব্যাংক কি বলা হয় তাহলে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকের কি কাজ করে? যা জনগণের নিকট থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে বা চাহিদা মাত্র গ্রাহককে ফেরত দিতে বাধ্য থাকে। এবং এবং তোমার গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক ঋণ দিতেও প্রস্তুত থাকে। এটাই হচ্ছে ব্যাংক। এখন এই ব্যাংকের আরো যে বিষয়গুলো আছে তার মধ্যে সেটা হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং কি আর ব্যাংকার কি? বলছে ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলীকে ব্যাংকিং বলা হয়। তাহলে ব্যাংকিং কি বা ব্যাংকের কার্যাবলীগুলো কি সেটা ব্যাংকিং এর মধ্যে পড়ে। আমরা জানবো যে ব্যাংকের কার্যাবলীগুলো কি কি। হ্যাঁ, আলাদা আলাদা করে প্রত্যেকটা কাজ এবং প্রধান ব্যাংকিং কার্যাবলী যেগুলো, সেই বিষয়গুলো আমরা জানবো। বলছে আগে কোথাও আমরা জানি যে ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলীকে ব্যাংকিং বলে। ব্যাংকার কি? বলছে ব্যাংকিং ব্যবসা পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। সরাসরি যুক্ত, হ্যাঁ, এক কথায় আমরা ব্যাংকার তাদেরকে বলবো যারা কার্যাবলীর সাথে সরাসরি যুক্ত থাকে। হ্যাঁ, এখন ব্যাংকের যে মালিক থাকে কিন্তু আমরা ব্যাংকের ব্যাংকার বলবো না, কারণ সে ব্যাংকার না, সে ব্যাংকিং কার্যাবলীর সাথে সরাসরি যুক্ত না। আবার যদি সে ব্যাংকের এমডি হয় বা পরিচালক হয়, যেটাকে বলা হচ্ছে, তাহলে তাকে আমরা ব্যাংকার বলবো, কারণ সে তার ব্যাংকিং কার্যাবলীর সাথে সরাসরি যুক্ত। হ্যাঁ, তাহলে যারা ব্যাংকিং কার্যাবলীর সাথে সরাসরি যুক্ত তাদেরকে শুধু আমরা ব্যাংকার বলবো। তাহলে আমরা ব্যাংকিং এবং ব্যাংকারের দুইটারই সংজ্ঞা আমরা জানতে পারলাম এবং ব্যাংক কাকে বলে সেটাও আমরা জানতে পারলাম। এখন এই যে ব্যাংকিং, ব্যাংকিং বা ব্যাংকার, এই তিনটা বিষয়ের এদের কাজ কি, হ্যাঁ, ব্যাংকাররা কি কাজ করে এবং ব্যাংকের কাজগুলো কি কি, সে বিষয়টা আমরা এখন ডিটেলস জানার চেষ্টা করব। এক কথায় ব্যাংকের প্রধান কার্যাবলীগুলো আমরা আলোচনা করব। ব্যাংকের প্রথম যে কার্যাবলীটা সেটা হচ্ছে জনগণ থেকে অর্থ বা আমানত সংগ্রহ। হ্যাঁ, যে আমাদের দেশে বা প্রত্যেকটা দেশেই যেমন কম অর্থ উপার্জনের মানুষ আছে, তেমন বেশি অর্থ উপার্জনেরও অনেক মানুষ আছে। অনেকের যে প্রতি মাসে যে খরচ, এই খরচের বাইরেও অতিরিক্ত টাকা
জমা থাকে। হ্যাঁ, এই অতিরিক্ত টাকাগুলো জনগণের কাছ থেকে সংগ্রহ করে ব্যাংক বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে জনগণ থেকে অর্থ বা আমানত সংগ্রহ করে, আমানত হিসেবে সংগ্রহ করে, এবং এই আমানত সংগ্রহের বিপরীতে ব্যাংক গ্রাহককে সুদ দেয়। হ্যাঁ, সুদের বিনিময়ে তারা জনগণের কাছ থেকে অর্থ বা আমানত সংগ্রহ করে। এখন এটা হচ্ছে ব্যাংকের প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? ঋণ দান। এই যে আমরা প্রথম যে কাজটা করলাম, বা ব্যাংক যে প্রথম কাজটা করলো, যে জনগণের কাছ থেকে অর্থ বা আমানত সংগ্রহ করলো, এই আমানত বা অর্থ সংগ্রহকৃত টাকাটা, হ্যাঁ, তো ব্যাংক ফেলে রাখবে না। ফেলে রাখলে তো ব্যাংক চলবে না, বা ব্যাংকের মুনাফা হবে না। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক তখন কি করবে? ব্যাংক সেটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে, এবং এই বিনিয়োগের পাশাপাশি যেসব ব্যক্তি আছে যারা হয়তো টাকার প্রয়োজন, ব্যবসা বাণিজ্য করার জন্য বা অন্য কোনো কিছু কেনার জন্য টাকার প্রয়োজন, তারা ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করবে। যখন যারা যারা এই ঋণের জন্য আবেদন করবে, তাদেরকে ঋণ প্রদান করাটাও ব্যাংকের একটা কার্যাবলীর মধ্যে পড়ে, এবং তার বিনিময়ে সেই গ্রাহকের কাছ থেকে উচ্চ হারে সুদ নেওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাংকের দ্বিতীয় কাজ। তারপরে আরেকটা কাজ, সেটা হচ্ছে বাট্টাকরণ বা বিনিময় বিল স্বীকৃতি। হ্যাঁ, বাট্টাকরণ বা বিনিময় বিলের স্বীকৃতি। বিনিময় বিল বা পদেয় বিল, এই টাইপের বিলগুলো ব্যাংক স্বীকৃতি দিয়ে থাকে। হ্যাঁ, এবং সেখান থেকে আহ, উম, এই বিলের বিপরীতে কিন্তু বাট্টাকরণ করা হয়। বাট্টাকরণ করে ব্যাংক কিছু অর্থ উপার্জন করে। এখন বিনিময় বিল বা প্রতিগুলি বিলগুলো কি? বিল হচ্ছে যে কখনো যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো গ্রাহক কোনো কোম্পানির সাথে বাকিতে পণ্য লেনদেন করে বা ক্রয় বিক্রয় করে, সেই ক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠানগুলো শুধু মৌখিকভাবে খাতা কলমে বাকির হিসাবটা রাখে না। তারা কি করে? তারা ব্যাংকের মাধ্যমে বিনিময় বিল তৈরি করে। এই বিনিময় বিলটা ব্যাংক থেকে যে কোনো সময় ভাঙানো যায়। তার বিনিময়ে ব্যাংক থেকে যখন এই বিনিময় বিলটা ভাঙাতে হয় মেয়াদ শেষ হওয়ার আগেই, তখন ব্যাংক কিছু বাট্টাকরণ করে, কিছু টাকা 2% বা 3% বা 1% বাট্টাকরণ করে ব্যাংক তাদের মুনাফা বা লাভের জন্য রেখে দেয়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বিনিময় বিল বা বাট্টাকরণের স্বীকৃতি প্রদান করা ব্যাংকের একটা কার্যাবলীর মধ্যে পড়ছে। তারপর কি? বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন। হ্যাঁ, বৈদেশিক বাণিজ্যের অর্থায়ন বা প্রত্যয়ন। প্রত্যয়ন যেটাকে বলা হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট। এক কথায় বিদেশ থেকে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যাংকের যে কোম্পানির সাথে বা এই দেশের গ্রাহকের সাথে ওই দেশের কোম্পানির যে আর্থিক লেনদেন হয়, সেই লেনদেনটা ব্যাংকের মাধ্যমে হয়, এবং সেই গ্রাহক যদি যে পণ্যটা ক্রয় করবে সে পণ্যের টাকাটা ওই সময় দিতে সমর্থ না থাকে, তাহলে অগ্রিম ব্যাংক সেটা ওই কোম্পানিকে প্রদান করে। পরবর্তীতে ওই গ্রাহকের কাছ থেকে ব্যাংক কমিশন সহকারে টাকাটা আস্তে আস্তে আহ, ফেরত নেয়। হ্যাঁ, এইটা বলা হচ্ছে প্রত্যয়ন। এর মাধ্যমে একটা বিল তৈরি হয় বা একটা আহ, উম, তোমার চুক্তিনামা তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে প্রত্যয়ন পত্র। হ্যাঁ, বা লেটার অফ ক্রেডিট, ইংরেজিতে বলা হয় লেটার অফ ক্রেডিট। এই এইটাও একটা ব্যাংকের কার্যাবলীর মধ্যে পড়ে। তারপর অর্থ স্থানান্তর। এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থ স্থানান্তর করা, বা তোমার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে অর্থ স্থানান্তর করার কাজটাও ব্যাংকের একটা কার্যাবলীর মধ্যে পড়ে। হ্যাঁ, যেমন এখন খুব দ্রুত সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের বিনিময়ে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, এবং যে কোনো জায়গা থেকে, শুধু ব্যাংক থাকতেই হবে, ওই ব্যাংকের শাখা থাকতে হবে এমন কোনো কথা না। আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা অর্থ স্থানান্তর করতে পারছি। তাহলে এটাও একটা ব্যাংকের কাজ, গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। তারপর মূল্যবান দলিল বা বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা। মূল্যবান দলিল বা বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণ ব্যবস্থা বলতে যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই কিছু মূল্যবান জিনিসপত্র থাকে, দলিল বা সোনার গহনা বা সার্টিফিকেট। হ্যাঁ, এই বিষয় এই জিনিসগুলো অনেকে তাদের নিজস্ব বাড়িতে রাখতে স্বীকার করে না। হ্যাঁ, বা নিরাপত্তার হীনতায় ভোগে, তখন সেইগুলো তারা ব্যাংকে জমা রাখে। হ্যাঁ, ব্যাংকে জমা রাখলে কি হয়, সেটার দায়িত্ব বা দায়ভার ব্যাংক বহন করে। এখন তুমি তোমার ব্যাংকে তোমার যাবতীয় সার্টিফিকেটগুলো, এসেছি ইন্টারনেট সার্টিফিকেটগুলো রাখতে পারো। রাখলে কি হবে, কোনো কারণে যদি সেটা হারিয়ে যায় তোমার কাছ থেকে, তাহলে সেটা তুলে আনাটা তোমার জন্য খুব দুরূহ ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে যদি ব্যাংকে রাখা হয়, সেটা নিরাপত্তার সাথে থাকে, এবং যদি কোনো কারণে ব্যাংক মিসিং করে বিষয়টা, তখন সেটার দায়িত্ব কিন্তু ব্যাংকের উপরেই থাকে।
হ্যাঁ, তোমার উপর থাকে না। তো এরকম মূল্যবান দলিল বা বস্তু নিরাপত্তা সংরক্ষণ করাটা ব্যাংকের একটা কার্যাবলীর মধ্যে পড়ে। সম্পদ ব্যবস্থাপনা বা অর্থ বিষয়ক উপদেশ দেওয়া। হ্যাঁ, ব্যাংক বিভিন্ন সময় লোন দিয়ে থাকলে সেই লোনের টাকাটা কিভাবে কোথায় কিভাবে খরচ করা যায়, ব্যয় করা যায়, এরকম অর্থ বিষয়ক উপদেশ দেওয়া, পরামর্শ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দিয়ে থাকে ব্যাংক, এবং সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। এবং পাশাপাশি বিভিন্ন ছোট ছোট আর্থিক লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে করা যায়। যেমন তোমার যদি বাড়ি ভাড়া আদায়ের কোনো ব্যাপার থাকে যেটা তোমার দ্বারা সম্ভব না থাকে, তাহলে ব্যাংককে দায়িত্ব দিলে ব্যাংক সে বাড়ি ভাড়া আদায় করে দেয়। এরকম কিছু কাজ বা কিছু পরামর্শ ব্যাংক দিয়ে থাকে। তো এই হচ্ছে ব্যাংকের কার্যাবলী। এবার আমরা ব্যাংক ব্যবসার ইতিহাস বা ক্রমবিকাশ সম্পর্কে জানবো। ব্যাংক ব্যবসার ইতিহাস বা ক্রমবিকাশ সম্পর্কে জানতে গেলে যে বিষয়গুলো জানা যায়, যে আসলে একসময় তো দ্রব্যের বিনিময়ে দ্রব্য বা দ্রব্য বিনিময় প্রথা চালু ছিল। দ্রব্য বিনিময় প্রথা কি জিনিস তোমরা জানো। এই দ্রব্য বিনিময় প্রথা চালু হওয়ার পরে আস্তে আস্তে যখন দ্রব্য বিনিময় প্রথা হারিয়ে থাকলো এবং দ্রব্য বিনিময়ের জন্য একটা বিনিময়ের মাধ্যম তৈরি হলো বা মুদ্রা আবিষ্কার হলো, তখন এই মুদ্রার নিরাপত্তা দানের জন্য একটা চিন্তা ভাবনা মানুষের মাথায় আসলো যে এই মুদ্রার নিরাপত্তা দেওয়া বা সঞ্চয় করা বা আহ, এক জায়গা থেকে আরেক জায়গায় লেনদেন করার যে একটা প্রয়োজনীয়তা এক সময় তোমার মুদ্রা সৃষ্টি হওয়ার পরে দেখা দিল। এই প্রয়োজনীয়তা থেকে আসলে ব্যাংকের একটা চাহিদা তৈরি হয় এবং ব্যাংকিং টাইপের কার্যক্রমের একটা শুরু হয় এই প্রত্যাশা থেকে বা এই চিন্তা থেকে। তখন তো এরকম ব্যাংক ছিল না বা ঘর বা অফিস ছিল না ব্যাংকের। তখন কি করতো তারা, বাইরে কোনো একটা উঁচু জায়গায় বা একটা টেবিল চেয়ার নিয়ে বা কোনো একটা উঁচু মাটির জায়গায় বসে বা গাছের নিচে বসে তারা অর্থ সংগ্রহ করতো, হ্যাঁ, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতো। যাদের অতিরিক্ত টাকা নিরাপত্তা দেওয়া দরকার বা সঞ্চয় করা দরকার, তারা এসে জমা দিয়ে দিত। যাদের আবার টাকা কম, টাকা প্রয়োজন, তারা এখান থেকে এসে লোন হিসাবে টাকা নিয়ে যেত। এভাবেই ব্যাংক ব্যবসাটা শুরু হয় এবং দিন দিন এটা বৃদ্ধি পেতে থাকে। বিভিন্নভাবে একের পর এক ব্যাংক তৈরি হয়। তারপরে এখানে কিছু ছবি দেওয়া আছে, দেখো যে টেবিলের ওপর বসে থেকে টাকা সংগ্রহ করছে এবং নাম লিখে রাখছে কে কখন কত টাকা দিচ্ছে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ব্যাংক ব্যবসার ইতিহাসটা শুরু হয়। পরবর্তীতে বিল্ডিং হয়, বিল্ডিং এর মধ্যে কাজ শুরু হয়। আমরা মোটামুটি ব্যাংক ব্যবসার ইতিহাসটা জানলাম। এবং এই ব্যাংক ব্যবসার ইতিহাসটা আমাদের উপমহাদেশে প্রথম যখন আসে, তখন প্রথম উপমহাদেশে দ্য হিন্দুস্তান ব্যাংক নামে একটা ব্যাংক প্রতিষ্ঠা হয় 1700 সালে। দ্য হিন্দুস্তান ব্যাংক, এই হিন্দুস্তান ব্যাংক একটা প্রথম ব্যাংক আমাদের উপমহাদেশে, যেটা 1700 সালে প্রতিষ্ঠা করা হয়। তারপরে এই ব্যাংক, আরো কিছু ব্যাংক যখন প্রতিষ্ঠা হলো, এই ব্যাংকগুলোকে কন্ট্রোল করার জন্য বা ব্যাংকগুলোকে দেখাশোনা করার জন্য একটা কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজন দেখা দিল। তখন দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে বাংলাদেশ ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংক হিসাবে আহ, যাত্রা শুরু করে। এবং যখন তোমার এই উপমহাদেশে ভাগ হয়ে গেল, অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান আলাদা হয়ে গেল, এক কথায় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে যখন ইন্ডিয়ার সাথে একটা ভাগাভাগি হয়ে গেল, তখন এই ইন্ডিয়া পাকিস্তানে স্টেট ব্যাংক অফ পাকিস্তান 1948 সালে প্রতিষ্ঠা করা হয়। যে ব্যাংকটাই তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সকল ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। এবং 1971 সালে যুদ্ধ হওয়ার পরে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে যায় এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়, তখন বাংলাদেশ ব্যাংক 1972 সালের 26শে মার্চ কার্যকর প্রতিষ্ঠা হয়, যেটা 1971 সালে কার্যকর হয়। এবং তখন পাকিস্তানের কিছু ব্যাংকের শাখা বাংলাদেশে ছিল, এবং আমাদেরও কিছু ব্যাংক ছিল যেগুলো পাকিস্তানের শাখা ছিল। সবগুলো নিজেদের মধ্যে করা হয় এবং সব লেনদেন ক্লোজ হয়ে যায় পাকিস্তানের সাথে, এবং নতুনভাবে ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশে প্রচলিত শুরু হয়। তখন 6টা ব্যাংক তোমার বাংলাদেশে ছিল। বাংলাদেশ ব্যাংক শুরু হওয়ার আগে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো ছিল। পরে তো আস্তে আস্তে কিছু ব্যাংক বিরাষ্ট্রীয়করণ হয় এবং
তোমার এখন পর্যন্ত বাংলাদেশে 30টার অধিক বেসরকারি ব্যাংক আছে, এবং সরকারি ব্যাংক আছে 4টা। হ্যাঁ, সোনালী, রূপালী, এই ধরনের 4টা সরকারি ব্যাংক আছে। বিশেষায়িত ব্যাংক যেমন বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, হ্যাঁ, তারপরে কর্মসংস্থান, এই টাইপের বিশেষায়িত ব্যাংক আছে 4টা। এইরকম অনেক ব্যাংক, যে সকল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। এইভাবেই বিভিন্ন পর্যায়ে পর্যায়ে আমাদের উপমহাদেশে ব্যাংক আসে এবং শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। এবং সেই সময়ের আর এখনকার ব্যাংকিং কার্যক্রমের মধ্যে বিশাল ফারাক, সেটা আমরা বুঝতেই পারি, কারণ ওই সময় একটা টেবিল চেয়ারে বসে টাকা সংগ্রহ করা হতো শুরুর দিকে। হ্যাঁ, যেটা এখন অনলাইনের মাধ্যমে সবকিছু হচ্ছে, আমরা বুঝতে পারছি। তো এই ছিল তোমাদের সাথে আজকের ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা। আজকে যে মূল্যায়নগুলো আছে আমরা দেখব ব্যাংকিং কি। হ্যাঁ, ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলীকে ব্যাংকিং বলা হয়। ব্যাংকার কাকে বলে? ব্যাংকিং কার্যাবলীর সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। অর্থ স্থানান্তর কাজটি কার জন্য গুরুত্বপূর্ণ? অর্থ স্থানান্তর কাজটি গ্রাহক ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। লেটার অফ ক্রেডিট, এই এলসি কি জিনিস? হ্যাঁ, বৈদেশিক বাণিজ্য বিনিময়ের জন্য এলসি ব্যবহার করা হয়। হ্যাঁ, যেটাকে বলা হয়, বাংলায় বলা হয় প্রত্যয়নপত্র। তো আগামী দিনে এই অষ্টম অধ্যায়ের উপর টপ লিস্ট নেওয়া হবে, সবাই টপ লিস্টটা দিবা। সেই পর্যন্ত পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।